ডিজিটাল স্ক্রিনে বুঁদ হয়ে থাকা বর্তমান প্রজন্মের কাছে পাড়ার ক্লাবঘর বা চায়ের দোকানে জমে ওঠা আড্ডা এক বিস্তৃত অধ্যায়। অথচ একসময় এই জায়গাগুলোই ছিল সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু, যেখানে চলত হাসি মজা, তর্ক বিতর্ক আর অবশ্যই গা ছমছমে ভূতের গল্প। সেই নস্টালজিক অনুভূতিকে ফিরিয়ে আনতেই নবনীতা বোসের এই লেখা আমাদের আজকের নিবেদন, কুহেলি ভিলা। অরুণোদয় ক্লাবে বলা প্রতিটা গল্প শুধুমাত্র একটি আড্ডা নয়, সেটি এক একটি সংস্কৃতির পুনরুজ্জীবন, বাঙালি সংস্কৃতির। এটি সেই সময়ের গল্প বলে যখন সম্পর্কগুলো ছিল আরও গভীর, যখন মোবাইল নয় মুখের কথাতেই তৈরি হতো মায়াজাল। এই উদ্যোগের মাধ্যমে অরুণোদয় ক্লাব প্রমাণ করতে চায় যে আধুনিকতার ভিড়েও চিরায়ত আড্ডার আবেদন আজও অমলিন। এই উদ্যোগের প্রাণকেন্দ্র হলেন রণদীপ দা। তাঁর জীবনে নাকি ভৌতিক অভিজ্ঞতার অভাব নেই, আর তাঁর সেই অভিজ্ঞতার ঝাঁপি যখন পাড়ার মোড়ের চায়ের দোকানে গরম চায়ের কাপ হাতে একদল সাঙ্গপাঙ্গর সাথে খুলবে, তখন সেই সন্ধ্যা যে জমে ক্ষীর হতে বাধ্য তাতে কোনো সন্দেহ নেই। রণদীপদার মুখ নিঃসৃত সেই সব হাড় হিম করা কাহিনীগুলো নিশ্চিতভাবেই উপস্থিত আমাদের শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের লোম খাড়া করে দেবে। আর আমাদের বিশ্বাস, ফিরে আসবে, আপনারা ফিরে পাবেন আপনাদের হারিয়ে যাওয়া ক্লাব ঘরের উষ্ণতা ভরা সেই সমস্ত সময়। তাহলে আসুন অরুণোদয় ক্লাবের সাথে এই নতুন পথ চলায় সামিল হই, যেখানে চায়ের কাপে উষ্ণতা আর ভৌতিক গল্পের নিদারুণ রোমাঞ্চে আবারও ভরে উঠবে আমাদের সন্ধ্যাগুলো। শুরু হচ্ছে কুহেলি ভিলা। ফাঁকা জঙ্গলে ঘেরা রাস্তাটা দিয়ে একটা সাইকেল রিক্সা বেশ জোর গতিতে এগিয়ে চলেছে। রাস্তাটা একেবারে পরিষ্কার না দেখা গেলেও চাঁদের আলো বড় বড় গাছের পাতা ভেদ করে যতটা এসে পড়ছে, তাতে পথটা একটু হলেও স্পষ্ট দেখতে পাচ্ছে রঘু। আজ একজন আরোহীকে নিয়ে রঘু গিয়েছিল পাশের দুটো গ্রাম ছাড়িয়ে একটু দূরে। মানুষটা সম্পর্কে গ্রামের মোড়ল মশাইয়ের কোনো এক আত্মীয় হয়, সেই কারণেই ফিরতে দেরি হবে জেনেও কোনোভাবেই না করতে পারেনি রঘু। এমনিতে রঘুর গ্রামটা বেশ কিছুটা দূরে। সাধারণত গ্রামের বাইরের এই পথটা ধরে মানুষজন একদমই যাওয়া আসা করে না। রাস্তা বলতে আসলে জঙ্গলের মধ্যে দিয়ে অপেক্ষাকৃত সরু একটা পথ। আজ যদি ফিরতে দেরি না হতো, তাহলে হয়তো রঘু এই পথ দিয়ে কোনোদিনই বাড়ি ফিরত না। কথাটা মনে মনে ভাবতে ভাবতেই এগোচ্ছিল রঘু। ঠিক জঙ্গলের মাঝ বরাবর পৌঁছতে না পৌঁছতেই একজন মেটে শীর্ণকায় চেহারার মানুষ তার দিকে হাত নাড়ল। ব্যাপারটা চোখে পড়তেই রঘু সেই দিকে না তাকানোর ভঙ্গি করে প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মানুষটা তার প্রায় পথ আটকে হাঁক দিল। ও রিক্সা ভাই, বলি ও রিক্সা ভাই, আরে যাও কোথায়? বলি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি একটা রিক্সার জন্য, আর তুমি কি না আমারে না দেখেই চলে যাও? প্রায় থতমত হয়ে রিক্সা থামাতে বাধ্য হলো রঘু। সে রিক্সা থামিয়ে ভীষণ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো ব্যক্তিটিকে, আরে আরে করো কি, লেগে যাবে তো, এইভাবে কেউ রিক্সা থামায়? তোমার একটা কোনো আক্কেল জ্ঞান নেই গা? এবার মানুষটি তার দিকে এগিয়ে এসে বলল, আমারে ওই কুহেলি ভিলায় একটু ছেড়ে দিয়ে যাবে ভাই? হাট থেকে হেঁটে ফিরছি, দেখো না সঙ্গে কিছু মালপত্র আছে, আর হাঁটতে পারছি নে গো। কুহেলি ভিলার নাম শুনেই রঘুর মুখটা ভয়ে কেমন যেন হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, দেখো ভাই, আজ অসুবিধায় পড়ে আমি এই জঙ্গলের রাস্তা ধরেছি, নইলে আমার গ্রামের কেউ এই এদিক পানে আসে না। তুমি আবার আমারই বলতেছো যে কুহিলি বিলা যেতি? তোমার তো সাহস কম নাই দেখছি। তা মূর্তি হয় কুহিলি বিলাতে কি করতে যাও শুনি? শুনেছি তো ওখানে কেউ থাকে না। আরে না না, তুমি ভুল শুনেছ। ওই বাড়ির মালিক
এখন বাড়িটাকে মেরামত করেছে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। ওকে নেই আমার কাজে নিয়েছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। তুমি চলো তো, দেখি কিছু হবে না। কথাটা শেষ করেই প্রায় জবরদস্তি রঘুকে রিক্সা ঘোরাতে বলে ব্যক্তিটি, এবং সে সেই রিক্সায় উঠে বসে পড়ে। বেগতিক দেখেও রঘু তার রিক্সা ঘুরিয়ে দিতে বাধ্য হলো সেই পথে। পথে যেতে যেতে রঘু আপন মনে বিড়বিড় করতে লাগলো, কি আপদ ঘাড়ি এসে চাপলো কে জানি, আজ রাতে ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলি হয়। বেশ কয়েক মাস হলেও 5খানা মানুষের লাশ পাওয়া গেছে ওই বাড়ি থেকে, আর তুমি আমাকে বলতিছো যে কি আছে ওই বাড়িতে? আচ্ছা, এটা কথা বলো দেখিনি, তুমি কি এই গ্রামে নতুন নাকি, কিছু জানো নাই? এবার শীর্ণকায় মানুষটা একটা বিশ্রী শব্দ করে হেসে উঠল। এই নির্জন পথে রঘুর ওই হাসিটা শুনে যেন সারা শরীরে কেমন কাঁটা দিয়ে উঠল। মনে মনে ভাবলো, কোনো মানুষ এরকম বিশ্রী হাসি হাসতে পারে? তারপর ব্যক্তিটা তার উদ্দেশ্যে বলল, আরে কি যে কও, আমি ভিন গ্রামের মানুষ হতে যাব কেন? তুমি বরং আমাকে চেনো না, তোমার গ্রামের লোকজন আমাকে এক ডাকে চেনে। এবার রঘুর একটু কেমন কেমন ঠেকলো। সে লোকটার নাম জিজ্ঞাসা করতে যেতেই হঠাৎ করেই সে বেশ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই থামো বাবু, থামো থামো, এসে গেছি এসে গেছি। ওই দেখো সামনে কুহেলি ভিলা। রঘু সত্যিই ভিন গাঁয়ের লোক। এই কয়েক মাস হলো সে এসেছে এই চাঁপাডাঙ্গা গ্রামের বাসিন্দা হয়ে, তাই কুহেলি ভিলা নামটার সাথে সে পরিচিত হলেও এই বাড়িটাকে কোনোদিনও চোখে দেখেনি সে। বেশ আশ্চর্য হয়ে এসে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাড়িটার দিকে। কুয়াশা ঘেরা বিশাল বড় বাড়িটা দেখলেই কেমন গা ছমছম করে ওঠে। বাড়িটাকে ঘিরে রয়েছে মস্ত সব গাছগাছালি। অন্ধকারের মধ্যে নিজের বিশালাকার শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছে কুহেলি ভিলা। রঘু মনে মনে ভাবল, মানুষটা ঠিকই বলেছিল, বাড়িটা নতুন করে মেরামত করা হয়েছে। এখন বাড়িটার প্রতিটি ঘরের জানালা খোলা, সেখান দিয়ে মৃদু আলো ঠিকরে বেরিয়ে আসছে। বাড়ির ভিতরের ফটকের সামনে জ্বলছে একটা হলদে রঙের ম্লান আলো। সব মিলিয়ে বাড়িটাকে যেন আরো ভুতুড়ে করে তুলেছে। এবার রঘু সামনে দাঁড়ানো মানুষটিকে বলল, এই শোনো, আমার ভাড়া মিটিয়ে দাও দেখি, আমি মানে কেটে পড়ি। এমনিতেও আজ অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে বউ বাচ্চা অপেক্ষা করতেছে। কথাটা বলেই লোকটার দিকে হাত বাড়ালো রঘু। এবার লোকটা নিজের পকেট হাতড়ে তার দিকে তাকিয়ে বোকার মতো হেসে বলল, এ মা, আমার কাছে তো টাকা নেই, তুমি একটুকুন দাঁড়াও বাবু, আমি ভেতর থেকে টাকা নিয়ে আসি। এই কথা বলে রঘুর উত্তরের অপেক্ষায় না থেকে দ্রুত পায়ে ভিতরে চলে গেল লোকটা। প্রতিবাদ করার আগেই লম্বা লম্বা পা ফেলে লোকটা ভিতরে চলে গেল। রঘু ওই নির্জন স্থানে একলা দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর এবার একটু ভয় করতে লাগলো রঘুর। মনে মনে ভাবল, হে আচ্ছা, বিপদে পড়া গেল তো, লোকটা যে সেই গেছে আর ফেরার নাম নাই। ঠিক তখনই খুব কাছে কোথাও শিয়াল ডেকে উঠতেই প্রচন্ড জোরে চমকে গেল রঘু। এবার আশপাশটা ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে ঠিক করলো, থাক, পয়সা নিয়ে কাজ নাই, প্রাণটা বাঁচলে হয়। এই বলে সে রিক্সা ঘুরিয়ে যাবার জন্য প্রস্তুত হতেই যাবে, অমনি পিছন থেকে একটা ডাক শুনতে পেয়ে থমকে গেল। আরে আরে, যাও কোথায় ভাই, যাও কোথায়? তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম বলে ভাড়া না নিয়ে চলে যাচ্ছিলে। কথাটা বেশ হাসি মুখেই বলল লোকটি। তারপর রঘুর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, এবার যাও, তাহলে বাড়িটা দেখা রইল তোমার, আর রাতের বেলা আসতি ভয় পেও নি যেন, হ্যাঁ? বলে লোকটা হাসতে হাসতে বাড়ির পথে পা বাড়ালো। ছাড়া পেয়ে রঘু নিজের রিক্সাটাকে ঘুরিয়ে নিয়ে তীর বেগে দৌড়লো গ্রামের পথে। যেতে যেতে একবার পিছন ফিরে বাড়িটার দিকে তাকালো সে। তারপর মনে মনে একটা আফসোসের সুরে বলল, এই যা,
মানুষটার নাম জিজ্ঞেস করতেই তো ভুলে গেলাম। কিন্তু হঠাৎ করে ওদিক থেকে কিসের শব্দ ভেসে এলো। মনে রেখো, আমার নাম হারু। নামটা শুনেই তার সারা শরীর হিম হয়ে গেল। ভয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে গেল তার গ্রামের পথে। এই না 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 না, ভূতের গল্প শুনবো আমরা, ভূতের গল্প শুনবো। এই রনিদা, এই তুমি না বললে ভূতের গল্প শোনাবে? কথাটা অরুণোদয় ক্লাব ঘরটাতে বসে বিশু বলল রণদ্বীপের উদ্দেশ্যে। বাইরে তুমুল বেগে ঝড় বৃষ্টি চলছে, মাঝে মাঝে জোরে শব্দ করে আকাশ ডেকে উঠছে। আরে দাঁড়া দাঁড়া, সব পাবি। উফ, আগে পুরো গল্পটা শোন তো। আচ্ছা, এই যে সারাক্ষণ তোরা ভূত ভূত করে যাস, তা কোনোদিনও চোখের সামনে ভূত দেখলে কি করবি? কথাটা সকলের উদ্দেশ্যে বলল রণদ্বীপ বোস। এই সূত্রে এখানে একটু ছোট্ট করে বলে রাখা দরকার, রণদ্বীপ বোসকে এই দলের প্রাণ বলা যায়। রণদ্বীপ একজন সাংবাদিক, সেই সূত্রে রণদ্বীপকে বহু জায়গায় পাড়ি দিতে হয়, তাই তার গল্পের স্টকও প্রচুর। তাই যখন রণদ্বীপ তার পাড়ার আড্ডায় এসে বসে, তখন তাকে এমনি করেই সকলে ঘিরে ধরে তার অভিজ্ঞতার গল্প শোনার জন্য। রণদ্বীপের অন্য অনেক বিষয়ে জ্ঞান থাকলেও তার জীবন রহস্য, রোমাঞ্চ আর বিশেষ করে ভৌতিক কাহিনীতে ভরা। রতন, বিশু, জগাই, শুভর মতো অনেকেই রণদ্বীপের বেশ বড় ফ্যান। বাইরের জগতে সে রণদ্বীপ বোস হলেও এই অরুণোদয় ক্লাবে সে সকলের প্রিয় রনিদা। আজকের ঘটনার শুরুটা কিছুটা এইভাবে হয়েছিল। আজ বিকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল, তাই আজ অরুণোদয় ক্লাবের যে ফুটবল ম্যাচটা হওয়ার কথা ছিল পাশের পাড়ার শিবাঙ্গন ক্লাবের সাথে, সেটা তাদের আপাতত স্থগিত রাখতে হয়। ঠিক বিকাল 5টার সময় এলো ঝেঁপে বৃষ্টি। ব্যাস, এবার সবকটা ছেলে মুখ ভার করে বসে রইল বাইরের দিকে তাকিয়ে। আজ আর এই বৃষ্টি থামবে না মনে হয়। মুখটা ঠিক বাংলার 5-এর মতো করে বলল শুভ। এরকম বৃষ্টিমুখর আবহাওয়াতে ভূতের গল্প একেবারে জমে যাবে, হ্যাঁ কি বলো? কথাটা বলে নিজের মনকে নিজেই সান্ত্বনা দেবার চেষ্টা করলো জগাই। ক্লাবের সকলেই সমস্বরে জগাইকে সম্মতি জানালো। আরে ভাই ভাই, আজ যে খেলা হবে না সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এখন কথা হলো যে এই যে আমরা এখন বেকার বসে বসে কি জিলিপি ভাজবো নাকি? কি 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 বলিস সব? বেশ বিরক্ত হয়েই বলল বিশু। জিলিপির নাম শুনলাম বলে মনে হলো কথাটা বলতে বলতে ক্লাব ঘরের ভিতরে ঢুকলো সকলের প্রিয় রনিদা। তাকে দেখে প্রায় সকলেই উচ্ছ্বসিত হয়ে গেল। হাতে ধরা ভিজে ছাতাটা বন্ধ করে ঘরের একটা কোণে সেটাকে ঠেস দিয়ে রাখতে রাখতে রণদ্বীপ তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই আজ তোদের একটা ফুটবল ম্যাচ ছিল না? তোদের ওরকম সিঙাড়ার মতো মুখ দেখেই বুঝতে পারছি খেলাটা বৃষ্টির জন্য পণ্ড হয়েছে। এবারে রতন বলল, আর বলো না সে কথা, কিন্তু এই যে এবার তুমি এসে গেছো, ব্যাস এবার দেখো আমাদের সময় কীরকম দৌড়ই। সকলে একসাথে চেঁচিয়ে উঠে রতনকে সম্মতি জানালো। তাদের সকলকে থামিয়ে দিয়ে রণদ্বীপ এবার বলে উঠল, আরে হবে হবে, সব হবে সব হবে। তার আগে পাশের দোকানের কালু কাকুকে কয়েকবার চা দিয়ে যেতে বলতো বিশু। যেমন কথা তেমন কাজ। বিশু এক ছুটে গিয়ে দরজা দিয়ে মুখ বাড়িয়ে চায়ের অর্ডার দিয়ে দিল কালু কাকাকে। ওনার চায়ের দোকানটা তাদের ক্লাব ঘরের একদম পাশে। এই ঝড় বৃষ্টির বিকালে গরম গরম চায়ের সাথে ভূতের গল্প কার না ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই চা এসে গেল। এবার রণদ্বীপ একটা গরম চায়ের ভাঁড় তুলে নিয়ে তাতে তৃপ্তি ভরে চুমুক দিয়ে তাদের জিজ্ঞাসা করলো, তো আজ কি গল্প শুনবি বল তোরা? এরকম বৃষ্টিমুখর আবহাওয়াতে ভূতের গল্প একেবারে জমে যাবে, হ্যাঁ কি বলো? রণদ্বীপ তার ভাঁড়ের চা শেষ করে সেটাকে পাশে নামিয়ে রেখে মনে মনে একটা ঘটনাকে একটু সাজিয়ে নিয়ে গল্প বলা শুরু করলো। বুঝলি, আমি তখন একটা সংবাদ মাধ্যমের অফিসে
সাংবাদিকের চাকরি করি। মাস মাইনেও বেশ ভালোই দেয় তারা। তবে সংবাদ সংগ্রহের জন্য আমাকে বিভিন্ন প্রত্যন্ত জায়গায় ঘুরে বেড়াতে হয়, তাই অভিজ্ঞতাও হয় প্রচুর। তবে আজকে যে ঘটনাটা আমি তোদের বলতে যাচ্ছি, সেই ঘটনার সূত্রপাত হয় আমাদের সংবাদ মাধ্যমের অফিসেই। আমাদের সম্পাদক বিমলদার অফিসে সেদিন আমরা দুজনে বসে বিভিন্ন রকমের আলোচনায় ব্যস্ত ছিলাম। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে, অফিস একদম ফাঁকা। জরুরি কিছু আলোচনার দরুন আমরা ঘড়ির দিকে তেমনিভাবে লক্ষ্যই করিনি। দরজায় চাবি দেওয়ার জন্য শুধু বাইরে অপেক্ষায় বসেছিল পিয়ন কালীপ্রসাদ। হঠাৎ সে বেশ ব্যস্তভাবে এসে ঢুকলো ঘরে। একটা চিরকুট এগিয়ে দিয়ে বলল, স্যার, একজন বাবু এসেছেন, বলছেন আপনার সাথে দেখা করবেন, ভেতরে আসতে বলবো? কথাটা বলে কালীপ্রসাদ উত্তরের অপেক্ষায় কিছুক্ষণ তাকিয়ে থাকলো বিমলদার মুখের দিকে। চিরকুটটায় বড় বড় হরফে একজনের নাম লেখা ছিল। নামটা পড়ে দেখে বিমলদা একটু সোজা হয়ে বসল। তারপর কালীপ্রসাদের দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, এক্ষুনি এনেকে আমার ঘরে নিয়ে। আমি বেশ কৌতূহলের সাথে বিমলদার দিকে তাকিয়ে আছি দেখে উনি আমাকে বললেন, যে ভদ্রলোক আসছেন ওনাকে মন দিয়ে পর্যবেক্ষণ করো, আমি পুরো ব্যাপারটা তোমাকে পরে বিস্তারিত জানাবো। কথাটা শেষ হতে না হতেই যে ভদ্রলোক ঘরে ঢুকলেন তার চেহারার বর্ণনা কিছুটা এরকম। বেশ লম্বা ঢ্যাঙা চেহারা, মাথার চুল ছোট ছোট করে ছাটা, পরনে একটা সাদা রঙের শার্ট আর নিচে জিন্স। তবে এই সাদা মাঠা দেখতে মানুষটির চোখগুলো ছিল অস্বাভাবিক রকমের ঘোলাটে। আমার জানি না কেন বারবার মনে হচ্ছিল এই ব্যক্তিটিকে আগেও আমি কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না যে এর সাথে আমার আগে কোথায় পরিচয় হয়েছিল। বিমলদার ঘরে ঢোকার সাথে সাথেই উনি আগন্তুককে একটা চেয়ার এগিয়ে দিয়ে ইশারায় বসতে বললেন। দেখে বোঝা যাচ্ছিল বিমলদা এনাকে আগে থেকেই চেনেন। এবার বিমলদা আগন্তুককে প্রশ্ন করলেন, আজ আমার কাছে আসার কারণ জানতে পারি কি? আগন্তুক মুখে কোনো অভিব্যক্তি না ফুটিয়েই বললেন, আমার একটা বিজ্ঞাপন দেওয়ার আছে। আপনি তো আমাকে বেশ ভালোভাবেই চেনেন বিমলবাবু। আপনি আমার বন্ধু আর প্রভাতের খবরের সম্পাদক অরুণাভকে নিশ্চয়ই চেনেন। কথাটা বলে থামলো আগন্তুক। এবারে আমি বলে উঠলাম, প্রভাতের খবরের সম্পাদক মানে অরুণাভ রায়চৌধুরী, মানে কয়েক মাস আগে যিনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। এবার ব্যক্তিটি আমার দিকে ওরকম ঘোলাটে চোখ নিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি। অরুণাভ আমার বন্ধু। ও নিরুদ্দেশ হয়নি, ও আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে একটা খবর আপনাদের সংবাদপত্রে ছাপার জন্য। এবার বিমলদা বললেন, কিন্তু উনি যাবার পর তো ওনার সংবাদপত্র বন্ধ হয়ে গেছে, উনি এটা হতে দিলেন কিভাবে? এবার আগন্তুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সেটাই তো বলতে এসেছি বিমলবাবু, আর ওটাই হবে আমার বিজ্ঞাপনের বিষয়। এই বিষয়টিকে আমি কোনো এমন জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে সকলের সামনে আনতে চাইছিলাম যার কথা পাঠকদের কাছে বিশ্বাসযোগ্য হবে। কথাটা বলে বেশ কিছুক্ষণ থামলেন তিনি। আমি আর বিমলদা বেশ উত্তেজিত হয়ে চেয়ে আছি মানুষটির দিকে। তবে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করালেন না আগন্তুক। পুরো ঘটনাটা উনি বলতে শুরু করলেন, আর গল্পটার সূত্রপাত এখন কিছুটা এই রকম ছিল। একটা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো একটা বড় গেটওয়ালা দোতলা বাড়ির সামনে। একবার রিক্সার ভেতর থেকে উকি দিয়ে দেখল তন্ময় বাড়িটিকে। নেহাতি ছোট নয় বাড়িটা, আয়তনে বেশ বড়। বাড়ি না বলে অট্টালিকা বললেই বোধহয় ভালোভাবে বোঝানো যাবে। ঠিক এরকমই একটা বাড়ি আজ কয়েকদিন ধরে খুঁজছিল তন্ময়। ওর কাজের পক্ষে একদম সঠিক এই বাড়িটি, তাই মনটা যেন তার খুশিতে ভরে গেল। আরে দাদাবাবু, কি ভাবছেন বলেন দেখি?
ভাবনা চিন্তা পরে করবেন খন। এখন আমার ভাড়া মিটিয়ে ছাড়েন দিকি। ওদিকে আবার আদার নেমে এলো, অনেকটা পথ ফিরতে হবে যে। এদিকটা ভেজায় ফাঁকা, আর সন্ধ্যের পর থেকে এখানে তেমন কেউ চলাফেরা করে নাই। ফেরার সময় কোনো ভাড়াও পাবো না। আরে কি মুশকিল! ছাড়েন আমারে ছাড়েন দিকি। এই বলে রিকশাওয়ালা বেশ বিরক্তি প্রকাশ করলো তন্ময়ের উদ্দেশ্যে। এবারে সম্বিত ফিরল তন্ময়ের। রিকশাওয়ালার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করলো, তা হ্যাঁ ভাই, কত টাকা হয়েছে তোমার? গীতাদে বাবু, 50 টাকা। তন্ময় 50 টাকা এগিয়ে দিল। রিকশাওয়ালা টাকাটা হাতে নিয়ে একবার দেখে নিল বাড়িটাকে। তারপর তন্ময়ের দিকে তাকিয়ে বলল, ছুটি কাটাতে আর বাড়ি পেলেন নি বাবু? যাই হোক, একটু সাবধানে থাকবেন বাবু। এ বাড়ির কিন্তু একটা বদনাম আছে বাবু। এই বলে সে রিকশা নিয়ে চলে গেল হন্তদন্ত হয়ে। কিছুক্ষণ রিকশাটার দিকে তাকিয়ে থাকলো তন্ময়। এসব কি বলে গেল লোকটা? বাড়ির বদনাম আছে? এত সুন্দর ঝাঁ চকচকে বাড়ির কি এমন বদনাম থাকতে পারে? বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নেমে এসেছে। পাশে একটা গাছে পাখিদের কলরব শোনা যাচ্ছে। এখন তাদের বাড়ি ফেরার পালা। একবার চারিদিকে তাকিয়ে জায়গাটা ভালো করে দেখে নিল তন্ময়। বাড়িটার চারিদিকে অন্য কোনো বাড়ি নেই। এবার মনে মনে সে বলে উঠল, বাহ, এই তো, এটাই চেয়েছিলাম। নিস্তব্ধ একটা আস্তানা, যেখানে আমি আমার লেখাটা শেষ করে ফেলতে পারবো। বাহ, বেশ বেশ বেশ, খুব ভালো হয়েছে। মনে মনে বেশ খুশি হলো সে। নিজের ব্যাগটা কাঁধে নিয়ে আর সুটকেসটা হাতে নিয়ে এসে দাঁড়ালো বাড়িটার গেটের সামনে। দেখলো পাশের দেওয়ালে শ্বেত পাথরে খোদাই করা আছে একটি নাম, কুহেলি ভিলা। মনে মনে ভাবলো সে, নামটা পরিবেশের সাথে ভালোই মিলেছে। চারিদিকে কুয়াশার একটা পাতলা আস্তরণ পড়ে আছে। গাছের নিচে নিচে কেমন চাপ চাপ অন্ধকার জমতে শুরু করেছে এখন থেকেই। গেটটা খুলে ভেতরে ঢুকতে গিয়ে একটা ক্যাঁচ করে বিশ্রী শব্দ হলো। তাতে পাশের একটা বড় গাছ থেকে কয়েকটা কাক সমস্যারে চিৎকার করে উঠল। তন্ময় দেখল বাড়ির ভেতর থেকে একজন মাঝবয়সী ব্যক্তি বাইরে এসে দাঁড়িয়েছে। পরনে তার খাটো ধুতি, কাঁধে একটা গামছা ফেলা আছে। আবছা আলোতে মানুষটার মুখটা স্পষ্ট দেখা না গেলেও পোশাকে মনে হলো ভৃত্যস্থানীয় কেউ হবে। ব্যক্তিটি তন্ময়ের দিকে তাকিয়ে আছে দেখে এবার তন্ময় তার দিকে এগিয়ে গেল। একটা বাগানের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে কয়েকটা সিঁড়ি পেরিয়ে একটা উঁচু দালানের মতো জায়গায় ভৃত্যটার সামনাসামনি এসে দাঁড়ালো সে। তারপর নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার, আমি তন্ময় সরকার। আমি কয়েকদিনের জন্য আপনাদের এই কুহেলি ভিলার ভাড়াটা নিয়েছি। এবার ভৃত্যটি সামান্য হেসে তার উদ্দেশ্যে বলল, আপনি আমার পিছনে পিছনে আসুন বাবু। তন্ময় তাকে অনুসরণ করল। বাড়ির ভেতরটা তুলনামূলকভাবে অন্ধকার ছিল। তন্ময়ের কেমন যেন অস্বস্তি হতে লাগলো। এবারে ব্যক্তিটি একটি ঘরের সামনে এসে থামল। ঘরের দরজা খুলে দিয়ে তার সুটকেসটা সেখানে ঢুকিয়ে রেখে একগাল হেসে বলল, আপনার জন্য এই ঘরটির ব্যবস্থা করা হয়েছে দাদা বাবু। পাশেই কলঘর আছে, আপনি হাত পা ধুয়ে নিন। এবার তন্ময় সামান্য হেসে বলল, বলছি, বাড়িতে বুঝি ইলেকট্রিক আলোর ব্যবস্থা নেই? থাকবে না কেন? এ গেরাম কি আর সেই গেরাম আছে দাদা বাবু? এখন সবখানেই তো ইলেকট্রিক আছে। এই বলে ঘরের একটা সুইচ টিপতেই ঘরটা হলদে আলোয় আলোকিত হয়ে গেল। সে হেসে বেরিয়ে গেল ঘর থেকে। এবারে তন্ময় সামান্য হতাশা হলো। আসলে সে গ্রামের পূর্ণ অনুভূতি পেতে চেয়েছিল, কিন্তু ইলেকট্রিকের আলো তাকে সামান্য হলেও নিরাশ করেছে। হাত মুখ ধুয়ে যখন সে এসে বসল, তখন এক কাপ চা আর কিছুটা বিস্কুট নিয়ে ভৃত্যটি এসে হাজির হলো। তোমার নাম কি? জিজ্ঞাসা করল তন্ময়। আগের মতোই একগাল হেসে ভৃত্য বলল, আমার নাম হারু দাদা বাবু। এই বলে সে প্রস্থান করল।
বাইরেটা এখন পুরোই অন্ধকার হয়ে গেছে। জানলার সামনে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে দেখতে লাগলো তন্ময়। দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে ফাঁকা ধানের জমি। এখন ওই ফাঁকা জমির উপরে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য জোনাকি। সেদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো। আজ থেকেই তাকে লেখার কাজ শুরু করে দিতে হবে, তবেই লেখাটা জমা দেওয়া যাবে পুজো সংখ্যায়। তবে পুজো সংখ্যা আসতে এখনো ঢের দেরি আছে, এটা সবে শীতকাল। আসলে লেখার উপযুক্ত স্থানটি হঠাৎই সে পেয়ে যাওয়ার ফলে আর হাতছাড়া করেনি। এই বাড়ির খবর সে পায় ওই ম্যাগাজিনের সম্পাদকের কাছ থেকে। অরুণাভ মানে তার প্রাণপ্রিয় বন্ধু অরুণাভ রায়চৌধুরীর পৈতৃক বাড়ি এটা। বহুদিন আগে ওর পিতা শ্রী রুদ্রপ্রকাশ রায়চৌধুরী এই বাড়িটি তৈরি করেন হাওয়া বদলানোর জন্য। কিন্তু বাড়িটা তৈরি করার পর বেশি দিন উনি হাওয়া বদলাতে আসতে পারেননি। হঠাৎ করেই উনি হৃদরোগে মারা যান। তারপর থেকেই এই বাড়ির ভার সামলে আসছিল অরুণাভ। উনি এই বিশাল বড় বাড়ির সামনের দিকটা ভাড়া দেন ট্যুরিস্টদের জন্য, আর পিছনটা রাখেন নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য। তবে হঠাৎ একটা বিষয় মাথায় এলো তার। এসে থেকে তো কাউকেই দেখছেন না সে শুনছিল বাড়িটা দেখাশোনার জন্য নাকি একজন ম্যানেজার গোছের ব্যক্তি আছেন। সে গেল কোথায়? শুধু ওই ভৃত্য হারু ছাড়া কেউ নেই এই বাড়িতে। এদিকে সন্ধে হতে না হতেই চারিদিকে কেমন যেন নিস্তব্ধ হতে শুরু করেছে। দূরের গ্রাম থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। তন্ময়ের আর ঘরের ভেতরে বসে থাকতে ভালো লাগছিল না। হঠাৎ বাইরে থেকে একটা রিকশার শব্দ পেল সে। তারপরেই বাইরের গেট খোলার সেই বিশ্রী ক্যাচ শব্দটা হতেই ঘর থেকে বেরিয়ে এসে দেখল বেশ জোরে চেঁচাতে চেঁচাতে একজন মোটা সোটা গোছের ব্যক্তি বাড়ির ভিতরে প্রবেশ করল। তাকে দেখে তন্ময়ের বেশ মজা লাগছিল। তার ঘরের বাইরের একটা অপেক্ষাকৃত অন্ধকারময় জায়গায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছিল। ব্যক্তিটি তার উপস্থিতি টের পায়নি। হারু কাছে হাজারো অভিযোগ করতে করতে ব্যক্তিটি তন্ময়ের দিকে ফিরে তাকাতেই কিছুটা চমকে গিয়ে একগাল হেসে বলল, আরে কি সৌভাগ্য আমাদের, আপনি এসে গেছেন। আপনি তো তন্ময় সরকার। তারপর তন্ময়ের উত্তরের অপেক্ষা না করে হারুর মুখের দিকে ঘুরিয়ে বললেন, আরে কি মুশকিল, ইনি যে এসে গেছেন সেটা এখনো আমাকে জানাসনি হতভাগা। ইনি অনেক বড় লেখক, তার উপরে আমাদের সাহেবের খুব কাছের বন্ধু। ইনার যত্নে যেন কোনো ত্রুটি না হয়। এবার কথা বলার সুযোগ পেয়ে তন্ময় বলল, আচ্ছা, আপনি অমরেন্দ্র ভৌমিক, আপনার সাথে কি আমার ফোনে কথা হয়েছিল নাকি? এবারে অমরেন্দ্রবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। সে তো বেশ অনেক দিনই হলো। এই বাড়ির ম্যানেজার বলতে পারেন আমাকে। মালিকরা তো কবে আমাকে এই বাড়ির ভার দিয়ে নিশ্চিন্তে কলকাতায় বসে আছেন, তাই সব কাজ এই আমাকেই সামলাতে হয়। বলে হে হে করে হাসলেন। ওনার হাসির আওয়াজে মনে হলো সমগ্র বাড়িটা যেন কেঁপে উঠল। ওদিকে বিনা কারণেই তন্ময়ের ভিতরটা যেন একটু ছমছম করে উঠল। কুহেলি ভিলায় সন্ধ্যে থেকে বেশ ভালোই কাটছিল তন্ময়ের। ওদিকে রাতের খাবারটা গুরুতর হয়ে পড়েছিল। শহরে সে একা থাকায় এরকম গুরুপাক খাওয়ার অভ্যাস তার বহুদিন ছিল না। তার উপর রান্নাটা ছিল দারুণ সুস্বাদু। সেই গুরুপাক হজম করা যে এখন তার পক্ষে বিশেষ কষ্টকর হয়ে উঠবে সেটা সে জানত না। দোতলায় যে একটা ছাদ আছে সে আগেই সেটা দেখেছিল। খাবার শেষে সেই ছাদে পায়চারি করতে এলো সে। ফস করে একটা সিগারেট ধরালো, আর ঠিক সেই সময় হঠাৎ একটা মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল সে। আপনি কি তন্ময় সরকার, মানে লেখক তন্ময় সরকার?
হঠাৎ পেছন থেকে একটা প্রশ্ন আসার ফলে সামান্য হক চকিয়ে গেল তন্ময়। তৎক্ষণাৎ পেছন ফিরে দেখল সে পেছনে একজন প্রায় তারই বয়সী মহিলা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে। বেশ মোহময়ী দেখতে তাকে, পরনে শাড়ি, এক মাথা ভর্তি চুলে খোপা বেঁধে আছেন, সাজগোজ বেশ আধুনিক। এবার নিজেকে একটু সামলে নিয়ে তন্ময় বলল, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। মনে মনে বেশ গর্বিত অনুভব করল সে। এত দূরেও তার সুনাম ছড়িয়েছে জেনে বেশ খুশি হলো। এবারে সামান্য সহজ হয়ে ভদ্রমহিলাকে নমস্কার করে বললেন, আমি কুহেলি রায়চৌধুরী। আসলে এখন এই বাড়িতে লোক সংখ্যা ভীষণ কম, তাই আপনার নিশ্চয়ই বেশ অসুবিধা হচ্ছে। আপনার বহু লেখা আমি পড়েছি ম্যাগাজিনে, বিশেষ করে আপনার লেখাগুলোই আমার ভীষণ ভালো লাগে। এই বলে সামান্য হাসলেন কুহেলি। আরে না না, কি যে বলেন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার লেখার প্রশংসা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তবে আরও অনেক লেখকই আছে যারা আমার থেকে ভালো লেখেন। আপনি তাদের লেখা পড়ে দেখবেন, আপনারও বেশ ভালো লাগবে। তারপর হঠাৎ চকিত হয়ে বলল সে, আচ্ছা, আপনি কুহেলি রায়চৌধুরী, মানে আপনার নামেই তো এই ভিলা? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই বাড়ির নামকরণ করা হয়েছে আমারই নামে। ঠিক এই মুহূর্তেই কারোর জোরে জোরে পদধ্বনি ভেসে আসলো। মনে হলো কেউ যেন এদিকেই আসছে। সেই শব্দ শুনে হঠাৎ করেই যেন কুহেলি কেমন চঞ্চল হয়ে উঠল। বলল, অনেক অনেক রাত হয়েছে, আমার মনে হয় এবার আপনার শুতে যাওয়া উচিত। এই বলে হঠাৎই পাশের অন্য একটা দরজা দিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেল কুহেলি। কুহেলিকে ওইভাবে বেরিয়ে যেতে দেখে বেশ কিছুক্ষণ আশ্চর্য হয়ে ওই দিকেই তাকিয়ে থাকলো তন্ময়। ঠিক তারপরেই হারু এসে উপস্থিত হলো ছাদে, আর তন্ময়কে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হলো হারু। সে বলল, এ কি দাদা বাবু, আপনি এইখানে শুতে যাননি এখনো? চলেন, আমি আপনার ঘর অব্দি এগিয়ে দিয়ে আসি। তন্ময়ের হারুকে দেখে মনে হলো সে যেন তাকে এখানে বেশিক্ষণ থাকতে দিতে চাইছে না। তবে তন্ময় আর কোনো কথা না বাড়িয়ে তার পেছন পেছন চলে গেল। একটু পরেই নিজের ঘরে ঢুকে দরজা ভালোভাবে বন্ধ করে দিল সে। নিজের ঘরে এসে ধপ করে বিছানায় বসে পড়ল তন্ময়। মনে মনে ভাবতে লাগলো, এই বাড়িতে এসে থেকে কিছু একটা ভীষণ অস্বস্তিকর ঠেকছে। তবে এরপর আর বেশি সময় অপেক্ষা না করে ঘরের আলো বন্ধ করে শুয়ে পড়ল সে। সারাদিনের ধকলে বেশিক্ষণ জেগে থাকতে হলো না তাকে। বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল তন্ময়। মাঝরাতে ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল তন্ময়ের। ঘুম ভেঙে অপেক্ষাকৃত অন্ধকার ঘরে নিজেকে আবিষ্কার করল সে। মনে মনে ভাবল, হ্যাঁ, ঘুমোতে যাওয়ার আগে বেশ মনে আছে একটা নীল রঙের মৃদু আলো জ্বালিয়ে শুয়েছিলাম আমি। এখন সারা ঘর নিশ্চিন্দ্র অন্ধকার। ঝট করে উঠে বসল তন্ময়। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করলো একবার। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো বাঁকা হয়ে এসে ঢুকেছে ঘরে। সেই আলোতেই আপাতত ঘরের কিছুটা অংশ পরিষ্কার দেখা যাচ্ছে। এবার মনে মনে ভাবল সে, নিশ্চয়ই লোডশেডিং। উফ, এই এক যন্ত্রণা। গ্রামে মাঝে মাঝেই এই যে লোডশেডিং হয়ে যায়। কথাটা প্রায় ভুলেই গিয়েছিল সে। এবারে অন্ধকারে নিজের বিছানায় থেকে উঠে সুটকেসের উপরে রাখা একটা সিগারেটের প্যাকেট তুলে নিয়ে পাশে রাখা দেশলাই দিয়ে ফস করে জ্বালালো তন্ময়। তারপর বেশ কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে থাকলো। কিন্তু কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে থাকা যায়? তাই একটু বিরক্ত হয়েই ঘরের দরজাটা খুলে দ্রুত পায়ে উঠে গেল ছাদের সিঁড়ি ধরে। দরজাটা ভিতর থেকেই বন্ধ ছিল।
একটা হ্যাঁচকা টানে খুলে ফেলল দরজাটা। তারপর সোজা উঠে গেল ছাদে। ছাদে উঠে অভিভূত হয়ে গেল তন্ময়। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সারা পৃথিবী। সেই আলোতে দূরে ঘুমিয়ে থাকা গ্রামটার শোভা অতুলনীয়। একবার বুক ভরে নিঃশ্বাস নিল তন্ময়। গ্রামের এই শোভা দেখবার জন্যই তো সে এত দূর থেকে ছুটে এসেছিল। ছাদের একবার সে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ করে তন্ময়ের চোখ গেল ছাদের এক কোণে একটা জমাট বাঁধা অন্ধকারের দিকে। অন্ধকারটা যেন এক জায়গায় স্থির নেই, কেমন নড়ে চড়ে বেড়াচ্ছে। বেশ অবাক হলো তন্ময়। সেই মাত্র নিজে হাতে ছাদের দরজার ভিতর থেকে খুলে উঠে এসেছে ছাদে, তাহলে ছাদে অন্য একজনের উপস্থিতি কিভাবে সম্ভব? কথাটা মনে ভাবতে না ভাবতেই অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো একজন লম্বা সুঠাম চেহারার সুপুরুষ। বেশ মাঞ্জা দেওয়া শরীরের গঠন তার। ব্যক্তিটি হাসি মুখে এগিয়ে এলো তন্ময়ের দিকে। তারপর সহাস্য নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার, আপনি নিশ্চয় বিশিষ্ট সাহিত্যিক তন্ময় সরকার। আমি সুকুমার লাহিড়ী। এই সিনেমা জগতে সবে পদার্পণ করেছি বলতে পারেন। আমরা আসলে সিনেমার শুটিংয়ের জন্য বেশ কয়েকদিনের জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছি। শুটিংয়ের লোকজন কালই এসে পড়বে। আমি কোহেলির অনুরোধে আজই এসে পড়েছি। তারপর অন্য একটা দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দিকটাতে আমরা আছি আপাতত। এবার তন্ময়ের মুখে হাসি ফুটল। সেই সুকুমারকে নমস্কার জানিয়ে বলল, হ্যাঁ তাই বলুন, আপনাকে এত রাতে ছাদে দেখে বেশ আশ্চর্যই হয়েছিলাম আর কি। এবার সুকুমার বেশ জোরেই হেসে উঠল। হাসিটা বেশ অস্বস্তিকর লাগলো তন্ময়ের। সুকুমার এবার হাসি থামিয়ে বলল, রাতে ঘুম হচ্ছিল না, তাই একটু পায়চারি করতে এসেছিলাম ছাদে। সত্যি বলতে কি, আপনি যে কখন ছাদে উঠে এসে দাঁড়িয়েছেন সেটা আমিও টের পাইনি। এবার বেশ কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর তন্ময় জিজ্ঞাসা করল সুকুমারকে, আচ্ছা, আপনাদের সিনেমার নায়িকার ভূমিকায় কে অভিনয় করছেন? কেন, এই বাড়ির মালকিন কুহেলি দেবী। কথাটা শুনে বেশ অবাক হলো তন্ময়। তখন তো ভদ্রমহিলা একেবারের জন্য কথাটা জানালেন না তাকে, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তাকে অবাক করে দিয়ে পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। আমার নাম শুনতে পেলাম মনে হলো। কখন জানি না তাদের অগোচরে কুহেলি এসে দাঁড়িয়েছে ছাদের আরেক কোণে। তন্ময় আর সুকুমার দুজনেই প্রায় একই সাথে চমকে গিয়ে পিছনের দিকে ফিরে তাকালো। সুকুমার আগের ভঙ্গিতেই হেসে বলল, তোমার মানুষকে চমকে দেওয়ার প্রবণতা কোনোদিনও যাবে না কুহেলি। এবার কুহেলি তাদের দুজনের দিকে তাকিয়ে বলল, ওই কথায় আছে না, স্বভাব যায় না মোলে। কথাটা বলেই একটা বিশ্রী কর্কশ শব্দ করে হেসে উঠল কুহেলি। এরকম রূপসী মহিলা যে এত ভয়ঙ্কর হাসি হাসতে পারে সে তন্ময়ের যেন স্বপ্নেও কল্পনা করেনি। নিজের হাসি থামিয়ে কুহেলি এবার জিজ্ঞাসা করল সুকুমারকে, আর কি বললে সুকুমার? মানুষকে চমকে দেওয়ার অভ্যাস? তুমি কি নিজেকে মানুষ বলে মনে করো? কথাটা শুনে এবার সুকুমার একটু গম্ভীর হয়ে গেল। তারপর তন্ময়ের দিকে ইশারা করে সে বলল, আরে থামো থামো, তোমার বিদ্রুপ করার প্রবণতা এখনো গেল না। তুমি তন্ময় বাবুকে ভয় পাইয়ে দিচ্ছ যে। উনি হয়তো সত্যি সত্যি ভাবতে শুরু করে দেবেন এবার যে আমরা মানুষ নয়, ভূত। কথাটা বলে তন্ময়ের দিকে তাকালো সুকুমার। আরে না না তন্ময় বাবু, ও কুহেলির ব্যঙ্গ করা স্বভাব, আমরা মানুষই বটে। তন্ময় এবার পুরো ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে সুকুমারকে বলল, সে আমি বেশ বুঝতে পারছি, কুহেলি দেবী মজা করেছেন, আমি একটুও ভয় পাইনি। কথাটা শুনে বেশ মজা পেল কুহেলি। বলল, আচ্ছা তন্ময় বাবু, আপনি ভূত দেখেছেন কখনো? কথাটা শুনে একটু চমকে গেল তন্ময়। তারপর কুহেলিকে উদ্দেশ্য করে বলল, কেন বলুন তো, এরকম প্রশ্নের মানে?
কুহেলি তন্ময়ের কথার উত্তর দিল না, যেন আপন মনেই বলে চলল। আচ্ছা, হঠাৎ যদি দেখেন আমি বা সুকুমার একটা আস্ত নরকঙ্কালে পরিণত হয়ে গেলাম, তাহলে আপনি ভয় পাবেন না তন্ময়বাবু? আপনি তো লেখক, আমি আপনার লেখা পড়েছি। আপনি প্রচুর ভূতের গল্প লিখেছেন, কিন্তু আপনি ঠিক যা যা লিখেছেন আমি তাতে সন্তুষ্ট নই একদমই। এবার সুকুমার একটু বিরক্ত হয়েই বলল কুহেলিকে, কুহেলি, কি হচ্ছে কি এসব? বেকার বেকার তুমি মানুষটাকে নিজের উদ্ভট সব কথা বলে বিরক্ত করছো। উনি যা কল্পনা করেছেন তাই লিখেছেন, কি বলেন তন্ময়বাবু? কিন্তু আমি কুহেলি দেবীর অসন্তুষ্টির কারণটা জানতে চাই, আমাকে বলুন দয়া করে। পাঠকের কাছ থেকে তাদের পছন্দ জানতে পারলে মন্দ হয় না সুকুমার বাবু, এতে গল্পের গুণমান বাড়ে বই কমে না। তাই আপনি ওনাকে বাধা দেবেন না। আপনি বলুন তো কুহেলি দেবী, আপনি বলুন। এই বলে কুহেলির দিকে আগ্রহ ভরে তাকিয়ে রইল তন্ময়। কুহেলি বলতে শুরু করলো, এই ধরুন আমি যদি বলি আপনার গল্পের পাতায় লেখা ভূতের সাথে যদি আসল ভূতের মিল না ঘটে, তাহলে কে বলেছে আপনাকে ভূত সবসময় ওরকম বিদঘুটে দেখতেই হয়? আমার মতো সুন্দর বা সুকুমারের মতো সুপুরুষও তো হতে পারে, কি বলেন তন্ময়বাবু? এবার তন্ময় কুহেলির কথায় বেশ মজা পেয়েছে। আপনি দেখছি আমাকে ভীষণভাবে বিশ্বাস করাতে চাইছেন যে আপনি আর সুকুমার বাবু আসলে এই জগতের বাসিন্দাই নন, কি তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, সত্যি আমরা প্রেতাত্মা। আবার সুকুমার বাবু নিজের প্রসিদ্ধ হাসি হেসে উঠলেন, তারপর বললেন, তন্ময়বাবু, আসলে আমরা যে সিনেমা শুটিং করছি তার নাম হলো প্রেতাত্মা, বুঝলেন? আর এই আমার নায়িকাটি হলেন একজন সুন্দরী পেত্নী, তাইও বোধহয় এখনো নিজের চরিত্র থেকে বেরোতে পারেনি। আপনাকে স্রেফ ভয় দেখানোর চেষ্টা করছে ও। কিন্তু সুকুমারের কথা অগ্রাহ্য করে এবার তন্ময় বলল, বেশ কুহেলি দেবী, ধরে নিন আপনি একজন প্রেতিনী আর আমি লেখক তন্ময় সরকার। গল্প লেখার আগে আপনার একটি ছোট্ট সাক্ষাৎকার নিতে চাই, যাতে আমার লেখাটা লিখতে সুবিধা হয়। আপনি আমাকে সাহায্য করবেন? এবার বেশ মজা পেয়ে ছোট বাচ্চাদের মতো লাফিয়ে উঠল কুহেলি। তন্ময়কে বলল, আরে বাহ, এই তো এবার আপনি একদম ঠিকঠাক পথে হাঁটছেন, এটাই তো চাই। আমি আপনাকে সাক্ষাৎকার দিতে রাজি আছি, চলুন ওই দিকটায় বসা যাক। কথাটা বলে কুহেলি ছাদের এক প্রান্তে দুটো চেয়ার দেখালো। তন্ময় কোনো বাধা না দিয়ে সেদিকে এগিয়ে গেল। সুকুমার এবারে হাসি মুখে তাদের অনুসরণ করল। রাত এখন আরো গভীর। দূরের গ্রাম থেকে মুহুর্মুহু ভেসে আসছে কুকুরের ডাক। মাথার ওপর দিয়ে একটা পেঁচা চিৎকার করে চলে গেল। আপাতত চাঁদের আলোটাও একটু ফিকে হয়ে গেছে। কোথা থেকে এক চিলতে মেঘ এসে ঢেকে দিয়ে গেছে তাকে। সব মিলে একটা অলৌকিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অন্ধকারের মধ্যে চেয়ারের মুখোমুখি বসে আছে দুজন বিশিষ্ট লেখক, তন্ময় সরকার আর নিজেকে অন্য এক অজানা জগতের বাসিন্দা বলে দাবি করা কুহেলি রায়চৌধুরী। একটা মৃদু বাতাস বয়ে গেল ছাদের ওপর দিয়ে। তন্ময়ের হঠাৎ করে কাঁপুনি দিয়ে উঠল। সে নিজেকে সামলে নিয়ে কুহেলির উদ্দেশ্যে প্রথম প্রশ্ন করল, আচ্ছা কুহেলি দেবী, ঠিক কবে আপনার মৃত্যু হয়েছিল বলবেন একটু? তা আজ থেকে প্রায় 1 মাস আগে। মৃত্যুর কারণ? খাবারে বিষ ছিল। খাবারটা শেষ করতেই আমার সারা শরীরে জ্বালা শুরু হয়, আর তারপরেই আমি জ্ঞান হারাই। পরে জেগে উঠে দেখি আমি এই বাড়িতেই নিজের খাটে শুয়ে ঘুমাচ্ছি। যখন আমার ঘুম ভাঙল তখন কিন্তু আমি বেশ সুস্থ। আমি উঠে গেলাম আয়নার দিকে, আর যখন আমি আয়নায় নিজের মুখ দেখি তখন ভীষণ আশ্চর্য হয়ে যাই। আয়নায় আমার কোনো প্রতিবিম্ব ছিল না তন্ময়বাবু।
আমি বুঝতে পারি আমি মারা গেছি, সেটা মেনে নিতে আমার ভীষণ কষ্ট হয়। সে কি, আপনার খাবারে কে বিষ মিশিয়ে দিয়েছিল কোয়েলি দেবী? বেশ উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করল তন্ময়। কুহেলি একটু ইতস্তত করে বলল, মাফ করবেন তন্ময় বাবু, আমি আপনাকে হত্যাকারীর নাম বলতে পারবো না, কারণ হত্যাকারী আমার ভীষণ আপন কেউ। আমাকে হত্যা করার পরেও আমি চাইবো না যে সে কোনোভাবে শাস্তি পাক। অশ্রুসিক্ত নয়নে বলে উঠল কুহেলি। আপনি চান না অপরাধী শাস্তি হোক? যতই সে আপনার আপনজন, সে আপনাকে খুন করেছে কোয়েলি দেবী, আর তার বড়সড় শাস্তি প্রাপ্য। তন্ময় কথাগুলো বলল কুহেলির উদ্দেশ্যে। এবার ভীষণ অভিমানের সাথে কুহেলি বলল, কি লাভ তন্ময় বাবু, আমি একদিন তাকে সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম জানেন, কিন্তু সেদিন যখন আমার মৃত্যুর পর তাকে আনন্দ পেতে দেখেছিলাম, তখন আমি খুব কষ্ট পাই। আজ মৃত্যুর পর আমার আর কোনো অভিযোগ নেই তার উপরে, তাই আমি চাই না যে সে শাস্তি পাক। কথাগুলো বলা শেষ হয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে রইল সকলে। আপাতত কারোরই মুখে কোনো রূপ শব্দ শোনা যাচ্ছে না। রাত বাড়ার সাথে সাথে যেন শীতের প্রকোপটাও বেড়েছে। একটু অন্যমনস্কভাবে ছাদ থেকে একবার নিচের দিকে তাকিয়ে দেখল তন্ময়। চারিদিক কুয়াশায় ঢাকা। মাথার উপর দিয়ে একটা বাদুড় উড়ে গেল। তার ডানা ঝাপটানোর শব্দে সম্বিত ফিরল তন্ময়ের। এবারে সে কুহেলিকে প্রশ্ন করল, আচ্ছা কোয়েলি দেবী, যে আপনাকে হত্যা করেছে তার হত্যার কারণ জানতে পেরেছেন আপনি? কুহেলি বেশ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, অবশ্যই, সেটা জানতে আমার বাকি নেই তন্ময় বাবু। ও আমাকে ঈর্ষা করত। আমি তখন আমার সফলতার চূড়ান্তে ছিলাম, আর আমার সফলতাই আমার প্রাণ কেড়ে নিল। দেখুন। কথাটা বলে দুহাত নিজের দু চোখ ঢাকল কুহেলি। এবার ভরাক্রান্ত পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য সুকুমার বলে উঠল, অনেক হয়েছে কোয়েলি, দয়া করে এবার তোমার অভিনয়টা থামাও, অনেক রাত হয়েছে, যাও এবার শুতে যাও। কিন্তু কথাটা তেমন মনে ধরল না কুহেলির। সে হঠাৎ উঠে গিয়ে সুকুমারের দুহাত ধরে বলল, সুকুমার, আমরা মরে গেছি সুকুমার। তুমি আজও কেন এই সত্যিটা মানতে পারো না? সেদিন খাবার টেবিলে তুমিও ছিলে, মনে পড়ে? তোমাকে আর আমাকে নিয়ে সন্দেহ করতো, তাই তোমার আর আমার দুজনের খাবারেই বিষ মিশিয়ে দিয়েছিল। সেই বিষ খেয়ে আমরা দুজনেই মারা যাই। তুমি আজও এই সত্যি মানতে পারোনি কেন সুকুমার? কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে কুহেলির দিকে তাকিয়ে রইল সুকুমার। তার মুখ দিয়ে যেন কোনো কথাই সরছিল না। এবার তন্ময় প্রশ্ন করল, হত্যাকারী কে কোয়েলি দেবী? এত কিছু তো বললেন, এবার আর কিছু না হয় লুকিয়ে রাখবেন না? দয়া করে হত্যাকারীর নামটা বলুন আমাকে। এবারে কান্নায় ভেঙে পড়ল কুহেলি। কান্না মাখা কণ্ঠে সে জোরে চেঁচিয়ে উঠে বলল, আমার হত্যাকারী আর কেউ নয় তন্ময় বাবু, আমার হত্যাকারী স্বয়ং আমার স্বামী, এই কুহেলি ভিলার মালিক অরুণাভ রায়চৌধুরী। অশ্রুসিক্ত নয়নে সে বলে চলেছে, আমাদের হত্যা করে অরুণাভ এখন ভিন দেশে পালিয়ে গেছে। সেখানে সে ফুর্তি করছে। সে ভাবছে আমি। মুখের কথা মুখেই রয়ে গেল কুহেলির। তার মাঝেই কোথা থেকে একটা ভীষণ খ্যানখ্যানে গলায় আকাশ বাতাস কাঁপিয়ে কেউ বলে উঠল, না, ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক। কথাটা শেষ হবার সাথে সাথেই একটা ভীষণ জোরে ঝোড়ো বাতাস বইতে শুরু হলো। ধুলোয় চারিদিক প্রায় ঢেকে গেল। ওখানে উপস্থিত তিনজনেই হাত দিয়ে আড়াল করে নিজেদের চোখ মুখ ঢাকবার চেষ্টা করছে। এবার তন্ময় সহ বাকি তিনজন
লক্ষ্য করল সেই ঝড়ের মধ্যে এসে হাজির হয়েছে ভয়ঙ্কর এক নরকঙ্কাল। কি প্রচণ্ড ভয়ঙ্কর তার চেহারা! প্রচণ্ড রাগে তার চোখ দিয়ে ঠিকরে পড়ছে আগুন। সেই বিভৎস নরকঙ্কাল চিৎকার করে বলল, আমি তোকে মেরে ফেলেছি ডাইনি, আরো কত মিথ্যে বলবি? আমি তোকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। তুই আমাকে লোভে পড়ে বিয়ে করেছিলিস, ক্ষমতার লোভ। আমি আমার ক্ষমতার জেরে তোকে একটার পর একটা কাজ পাইয়ে দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে ঠকিয়েছিস। এই সুকুমারের সঙ্গে তোর অবৈধ সম্পর্কের জোরে তুই আমাকে খুন করেছিস। আমি তোকে ভালোবেসে এই বাড়ির নাম পাল্টে রেখেছিলাম কুহেলি ভিলা। এই কুহেলি ভিলাতেই তুই আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিস। এখন তুই প্রেতিনীর নাটক করে নতুন গল্প ফেঁদেছিস। পাপিষ্ঠা, আর কত পাপ করবি তুই? হঠাৎ করেই ঝড় থেমে গিয়ে শান্ত হয়ে গেল পরিবেশ। আকাশে চাঁদের আলো আবার দেখা দিল। সেই আলোতে তন্ময় চেয়ে দেখল কঙ্কালটা সাদা হাড়ের ওপরে চাঁদের আলো পড়ে সেটা আরো সাদা দেখাচ্ছে। তার হাড়ের ফাঁক দিয়ে পিছনের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। কঙ্কালটার চিৎকার শুনেই বোধ হয় নিচ থেকে উপরে উঠে এসেছে অমরেন্দ্রবাবু আর হারু। তারাও ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে নরকঙ্কালটার দিকে। কঙ্কালটাকে নিজের সামনে দেখে এতক্ষণ নিজেকে পেতনি বলে পরিচয় দেওয়া কুহেলি ভয় প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। তন্ময় দেখল সুকুমারের ভয়ে মুখটা পাংশু হয়ে গেছে। কঙ্কালটা এবারে ভীষণ জোরে আকাশ বাতাস কাঁপিয়ে অট্টহাস্য করে উঠল। সেই অট্টহাস্য শুনে কুহেলি ভয়ে বেশ কয়েক পা পিছিয়ে গেল। ঠিক তখনই তার চোখ গেল ছাদে দাঁড়ানো বাকি দুজনের উপরে, অমরেন্দ্রবাবু আর হারু। তাদের দেখা মাত্র প্রচণ্ড আতঙ্কে তাদের দিকে আঙুল তুলে দেখিয়ে কুহেলি চিৎকার করে বলল, ওরা 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 কি করে এখানে এসেছে সুকুমার? ওরা ওরা কি করে আসতে পারে? ওরা 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 তো মারা গেছে। কুহেলির কথা শুনে তন্ময় ভীষণ আশ্চর্য হয়ে দেখল অমরেন্দ্রবাবু আর হারু এবারে ভয়ঙ্কর গলায় হেসে উঠল। তাদের গা থেকে ধীরে ধীরে খসে পড়তে লাগলো মাংস। দেখতে দেখতে তারাও পরিণত হতে লাগলো দুটো বিভৎস নরকঙ্কালে। তারপরই অমরেন্দ্রবাবু কুহেলির দিকে তাকিয়ে খ্যাস খ্যাস গলায় বলে উঠল, কি ম্যাডাম, চিনতে পারছেন? আপনার সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক, অনেক হিসেব বাকি, বলেন? তার কথার সাথে তাল মিলিয়ে হারু এবার বিশ্রী ঘ্যানা গলায় হেসে উঠল। আমারে ভুলি গেলেন বৌদিমণি? সেদিন আমাকে দাদাবাবু খাবার দিয়ে আসতে বললেন। আমি খাবারটা দাদাবাবুর ঘরে দিয়ে ফিরে এসে নিজের খাবার নিয়ে বসলাম। সারাদিন পরে দুমুটো ভাতের স্বাদ পেয়েই মনটা জুড়িয়ে উঠল। কিন্তু আমি কি জানি ওই খাওয়াই আমার শেষ খাওয়া হবে। দাদাবাবু আমার দেওয়া খাবার খেয়েই মরে গেলেন। আমাকে আপনি আর সুকুমার বাবু ভয় দেখালেন যে পুলিশকে বলি দেবেন দাদাবাবুকে আমি খুন করেছি। আমাকে দিয়ে দাদাবাবুর লাশটার ঠিকানা লাগালেন, আর তারপরেই একখান সজোরে মাথায় আঘাত পড়াতেই আমার মাথা গল গল করে রক্ত ঝরে পড়ল, আর মাটিতে পড়ে ছটফট করতে শুরু করলাম।
আমার সামনে দাঁড়িয়ে আপনি ওই শয়তান সুকুমার হাসতে লাগলেন। আমি কি যন্ত্রণা সহ্য করতে না পেরে বেঁচেছিলাম? মরেই তো গেলাম। একটা ভয়ঙ্কর হাসি হেসে বলল অমরেন্দ্র বাবু। আর সেই দৃশ্য দেখেছিলাম আমি। বাইরে থেকে তখন আমি সবে কুহেলি ভিলায় ফিরছিলাম। হারুকে খুন করতে দেখে ফেলার অপরাধে চুপিসারে পিছন দিক থেকে এসে সুকুমারবাবু আমার গলার নলিটা কেটে দিল। এই দেখুন না, এখনো কাটা মাথাটা কেমন ঝুলছে। কথাটা বলেই নিজের অর্ধ কাটা মাথাটা গলা থেকে কাত করে দেখালো। দৃশ্যটা দেখে প্রচন্ড ভয়ে কুহেলি চিৎকার করে উঠে দুহাত দিয়ে নিজের চোখ ঢেকে নিল। সুকুমার এসব দেখে মাটিতে বসে পড়েছে। এবার অরুণাভর নরকঙ্কাল আবার চিৎকার করে উঠে বলল, সেদিন আমাদের জীবনের অন্তিম দিন ছিল, কিন্তু আজ তোর জীবনের অন্তিম দিন এসে উপস্থিত হয়েছে। ডাইনি, তুই আর সুকুমার নিজের ইষ্ট দেবতাকে স্মরণ কর। তোর দিন আজ শেষ। কথাটা বলেই কঙ্কালটা একটা কাটারি তুলে ধরল শূন্যে। সেই দৃশ্য দেখে প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠল কুহেলি আর সুকুমার। এবার সুকুমার চিৎকার করে বলল, ও সব কুহেলির ষড়যন্ত্র ছিল অরুণাভ। আমি শুধু ওর নির্দেশ পালন করেছি মাত্র। আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো আমি ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। সুকুমারের মুখে এ ধরনের কথা শুনে প্রচন্ড রাগে ফেটে পড়ল কুহেলি। এসব তুমি কি বলছো সুকুমার? তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, এসব তোমার পরিকল্পনা ছিল। অরুণাভকে মেরে আমরা তার সমস্ত সম্পত্তি নিয়ে বহুদূর চলে যাব। এখন তুমি সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। এবারে ছাদের ধারে দাঁড়িয়ে থাকা বাকি দুটো কঙ্কাল নিজেদের হাতে তুলে নিল ধারালো দা। তারা সুকুমারের পেছনে প্রচন্ড গতিতে ছুটে গেল। সুকুমার প্রায় পরিমরি করে নেমে গেল পাশে সিঁড়ি দিয়ে। লম্বা দালানটা পেরিয়ে এসে নেমে পড়ল বাগানে। নিজের প্রাণ বাঁচাতে সে যতটা সম্ভব দ্রুত ছুটতে লাগলো। বাড়ির গেটের সামনে এসে হোঁচট খেয়ে পড়ে গেল সে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো কাটারি হাতে হারু, আর তার পিছনে এসে দাঁড়ালো অমরেন্দ্র। সুকুমার আর কোনো পালিয়ে যাবার পথ পেল না। বিস্ফোরিত নেত্রে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো তাদের দিকে। চাঁদের আলোতে তাদের হাতের কাটারিগুলো চকচক করে উঠল। নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে দেখে কেঁপে উঠল তার অন্তরাত্মা। তারা হাতের ধরা কাটারি নিয়ে হাসতে হাসতে এগিয়ে আসতে লাগলো সুকুমারের দিকে। বেগতিক দেখে সুকুমার উঠে দাঁড়িয়ে আবার একবার পালাবার চেষ্টা করতেই সামনে দাঁড়ানো হারু নিজের হাতটা চালিয়ে দিল সুকুমারের গলা লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো সুকুমারের গলা থেকে। রক্তে তার সাদা শার্ট রক্তিম হয়ে গেল। পিছন থেকে এবার অমরেন্দ্র তার হাত ধরা দাটা সজোরে চালিয়ে দিল সুকুমারের পিঠে। যন্ত্রণায় একটা বিশ্রী শব্দ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। আর কোনোভাবেই নড়তে পারল না সুকুমার। সব শেষে কাটা কলা গাছের মতো ধপ করে পড়ে গেল মাটিতে। ওদিকে ছাদের উপরে তখনও কুহেলি হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছে অরুণাবর কঙ্কালের কাছে। কুহেলির অনুরোধে অরুণাবর মুখটা কঠিন হয়ে উঠল। তন্ময় দেখল অরুণাবর চোখ দুটো রাগে ঘৃণায় আবার ধক করে জ্বলে উঠল।
নিজের মৃত্যু আসন্ন সেটা বুঝতে পেরে কুহেলি এবার ছুটে এলো তন্ময়ের দিকে। তার শার্টটা খিমচে ধরে তাকে বারবার অনুরোধ করতে লাগলো, তন্ময় বাবু, আমাকে বাঁচান তন্ময় বাবু, আমি আমি ক্ষমা প্রার্থী, আমাকে বাঁচান। এবার তন্ময়ের একটা হাত উঠে চেপে ধরল কুহেলির হাতটা। কুহেলি বিস্ফোরিত নেত্রে দেখল তন্ময়ের যে হাতটা কুহেলির হাত চেপে ধরেছে তাতেও কোনো মাংস নেই। সেটা একটা কঙ্কালের হাত। প্রচণ্ড আতঙ্কে সে ধীরে ধীরে তার মুখ তুলে তাকালো তন্ময়ের দিকে, আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সে দেখল তার সামনে এখন রক্ত মাংসের তন্ময়ের জায়গায় এসে দাঁড়িয়েছে এক বিভৎস নরকঙ্কাল। সে কুহেলির হাতটাকে এত শক্ত করে ধরে আছে যে তার হাতের হাড়গুলো ধীরে ধীরে গেঁথে যাচ্ছে কুহেলির হাতের মধ্যে। তারও চোখ মুখে প্রচণ্ড ঘৃণা প্রকাশ পাচ্ছে কুহেলির জন্য। কুহেলি যন্ত্রণায় কাঁকিয়ে উঠল। তারপর তাদের উদ্দেশ্যে বলল, এইসব এইসব কি হচ্ছে আমার সাথে? এইসব এসব স্বপ্ন না সত্যি? তন্ময় বাবু, আপনি সারাক্ষণ জানতেন যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু কিন্তু আপনি নিজেও একজন। বাকি কথা মুখেই রয়ে গেল তার। এবার তন্ময় তরুদ্ধস্বরে বলল, হ্যাঁ কুহেলি দিদি, আমিও মৃত। আমি এসেছিলাম আমার প্রাণপ্রিয় বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে। আমি আজ থেকে প্রায় কয়েকদিন আগে এখানে আসার সময় রেল দুর্ঘটনায় মারা গেছি, কিন্তু আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ যে আমাকে নিতেই হতো কুহেলি দেবী। আপনি যে তাকে নির্মমভাবে হত্যা করেছেন সেটা আমি বেঁচে থাকতে অরুণাবু আমাকে বহুবার আমার স্বপ্নে দেখা দিয়ে আমাকে বলবার চেষ্টা করেছিল। কিন্তু দেখুন, সত্যিটা জানতে পেরে এখানে আসার সময় আমি যখন রেলে কাটা পড়লাম তখন আর কোনো বাধা রইল না প্রতিশোধের দিক থেকে। একজন জীবিত মানুষের পক্ষে কাজটা কিন্তু কঠিনই হয়ে যেত, তাই না? কিন্তু একজন মৃত মানুষের জন্য সেটা বেশ সহজ হয়ে গেল। হ্যাঁ, কথাটা বলে অট্টহাস্য করতে লাগলো তন্ময়। এবার সজোরে কুহেলির হাতটা ধরে ঠেলে দিল তন্ময় অরুণাবুর দিকে। প্রচণ্ড ভয়ে চিৎকার করে সে মাটিতে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে অরুণাভর কঙ্কালটা এগিয়ে এসে কাঠারি দিয়ে তার গলার কাছটা ধরে বলল, এই ভয়টাই আমি দেখতে চেয়েছিলাম তোমার চোখে কুহেলি। তোমার সাথের প্রেমিক সুকুমারের কাটা মাথা এখন মাটিতে পড়ে গড়াগড়ি গাচ্ছে। এবার তোমার পালা। কথাটা শেষ হতে না হতেই ধারালো কাটারিটা নেমে গেল কুহেলির ঠিক মাথার মধ্যিখানে। একবারে আর্তনাদ করারও সুযোগ পেল না সে। ধপ করে পড়ে গেল তার দেহটা মাটিতে। এবার এক অমোঘ তৃপ্তিতে হাসতে লাগলো কঙ্কালের দল। হাসতে হাসতে এক এক করে অমরেন্দ্র, হারু, অরুণাভ আর তন্ময় সকলেই মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে। শুধু নিচে সুকুমারের আর ওপরে কুহেলির বিকৃত মৃতদেহগুলি পড়ে রইল মাটিতে। পরের দিন সকালে শুটিংয়ের দল এসে মৃতদেহগুলি আবিষ্কার করল। এছাড়াও রান্নার বাউন হরিপদ দেয়া বায়না অনুযায়ী কাল রাতে বাড়িতে সুকুমার আর বৌদিমণি ছাড়া আর কেউ ছিল না। সেই সুকুমার বাবু আর বৌদিমণির রাতের খাবার বানিয়ে সন্ধে হতে না হতেই বাড়ি ফিরে গিয়েছিল, তাই সে আর কিছু দেখতে পায়নি। বাকি সে কয়েক মাস আগেই বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া হারু, ম্যানেজার অমরেন্দ্র আর বাড়ির মালিক অরুণাভ দাদাবাবুর সম্বন্ধে কিছু জানে না। এই পর্যন্ত বলে থামলেন আগন্তুক। আমরা যে উৎসাহ নিয়ে ঘটনাটা শোনা শুরু করেছিলাম, গল্পটা শেষ হতে বুঝতে পারলাম আপাতত আমি আর বিমলদা
আগন্তুকের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি, আর আমাদের মুখটা আমাদের অজান্তেই হাঁ হয়ে আছে। এবার বিমলদা একটু গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো, সবই তো বুঝলাম, কিন্তু এই সব ঘটনা যদি আমরা কাগজে ছাপাই, মানুষ কতটা বিশ্বাস করবে সেটা নিয়ে আমার মনে একটু সংশয়ও আছে। মিথ্যে বলবো না, আমি কিন্তু ভদ্রলোকের বলা একটা কথাও বিশ্বাস করতে পারিনি তখনও। এবার আগন্তুক আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, আমার আপনাদের এই ঘটনাটা বলার পেছনের একটাই কারণ ছিল, যাতে আমি যে বিজ্ঞাপনটা দেওয়ার কথা বলছি তার পেছনের সমস্ত ইতিহাসটা আপনাদের জানা থাকে। এবার বিমলদা একটু ভ্রু কুঁচকে বলল, ও, তাহলে এটা বিজ্ঞাপনের বিষয় নয়, তাহলে বিষয়টা কি? মানে যদি একটু খুলে বলেন তাহলে বুঝতে সুবিধা হয়। ভদ্রলোক এবার একটা কাগজে লেখা নোট তার বুক পকেট থেকে বের করে এগিয়ে দিলেন বিমলদার দিকে। সেটা বিমলদা হাতে নিয়ে জোরে জোরে পড়লেন। প্রভাতের খবরের সম্পাদক শ্রী অরুণাভ রায়চৌধুরীর নিখোঁজ হননি, উনি খুন হয়েছে। উনি সমেত আরও দুটো মৃতদেহ, যা ওনার ভৃত্য হারুচরণ মণ্ডল আর ম্যানেজার শ্রী অমরেন্দ্র ভৌমিকের, সেগুলি পোতা আছে বাড়ির পিছনের বাগানের মাটিতে। আমার একান্ত অনুরোধ, যদি এই বিজ্ঞাপন কেউ পড়ে থাকেন যিনি রায়চৌধুরী পরিবারের সঙ্গে যুক্ত, যেন শীঘ্রই নিজের সঠিক পরিচয়পত্র সমেত পুলিশের সাথে যোগাযোগ করেন আর তিনজনের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করেন। এতটা পড়ার পর বিমলদা ওনার দিকে তাকালেন। এবারে আগন্তুক উঠে দাঁড়ালেন আর যাওয়ার জন্য দরজার কাছে অগ্রসর হলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, ও হ্যাঁ, আমার নামটা তো আপনাদের বলাই হয়নি। আমি দেখলাম বিমলদা উঠে দাঁড়ালেন। তারপর মুখে হাসি ফুটিয়ে আগন্তুককে নমস্কার করে বিদায় জানানোর ভঙ্গিতে বললেন, আপনি না বললেও আমি আপনাকে চিনি। আপনি বিশিষ্ট লেখক শ্রী তন্ময় সরকার। কথাটা শুনে আমি চমকে গিয়ে বিমলদার দিকে তাকালাম। আমার চট করে মনে পড়ে গেল, তাই তো, আমি এনাকে আগেও দেখেছি। বেশ কয়েক মাস আগে একটা রেল দুর্ঘটনায় এক নামকরা লেখকের মৃত্যু ঘটেছিল। তাহলে সেই তন্ময় সরকার মৃত্যুর পরও আমাদের সামনে এসে হাজির হয়েছে। একটা পাল্টা নমস্কার করে তন্ময় সরকারের আত্মা আমাদের সামনে থেকে কর্পূরের মতো উড়ে গেল। আমাকে সেই দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে দেখে বিমলদা বলল, কি আশ্চর্য বন্ধুত্ব বলো তো রণদীপ। মৃত্যুর পরেও বন্ধুর প্রতি কর্তব্য এই পৃথিবী ছেড়ে যেতে দেয়নি তন্ময় বাবুকে। এরকম বন্ধু যেন যুগে যুগে সকলেই পায়। আজ একটা মৃত আত্মা এসে আমাদের কাগজে বিজ্ঞাপন দিয়ে গেল মৃণাল। কাল সকালের কাগজে যেন এই খবর নিশ্চয়ই ছাপা হয়। আমি বিমলদার দিকে তাকিয়ে শুধু একটাই কথা জিজ্ঞেস করলাম, আপনি প্রথম থেকে ওনার পরিচয় জানতেন? প্রত্যুত্তরে বিমলদা শুধু একটু মুচকি হাসলেন। পরের ঘটনাটা তো তোরা সকলেই জানিস। এবার তোদের একটু স্পষ্ট করে বলি, সেদিনের মতো আজও কুহেলি ভেলা ভাড়া দেওয়া হয়, কিন্তু সেটা দিনে না দিয়ে দেওয়া হয় রাতে। ওটা এখন অশরীরীদের বিশ্রামাগার বলতে পারিস। ওই ভিলার দেখাশোনায় আছেন ম্যানেজার অমরেন্দ্র ভৌমিক, আর বাকি সব কাজ করার জন্য ভৃত্য হারু তো আছেই। এই বলে রণদীপ নিজের গল্প শেষ করল। অরুণোদয় ক্লাব ঘরের ভিতরে উপস্থিত কারোর মুখ দিয়েই তখন কোনো কথা বেরোচ্ছিল না। ঠিক তখনই বাইরে থেকে একটা খোনা গলা শোনা গেল, বাবু, আমি হারু, চায়ের দামটা দিন। হারু নামটা শুনে রণদীপ ছাড়া ওখানে উপস্থিত সকলে যেন ভূত দেখার মতো চমকে উঠল। তারপর দরজার দিকে তাকিয়ে তারা একটু স্বস্তি পেল। বিশু এবার নিজের বুকের কাছে হাত রেখে বলল, ও আরে ভাই, এ তো আমাদের চেনা চায়ের দোকানের হারু রে। তারপরেই সকলে একসাথে হেসে উঠল।
শুধু হারও কিছু বুঝতে না পেরে দরজায় দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলো। শেষ হলো আমাদের আজকের নিবেদন নবনীতা বোসের লেখা কুহেলি ভিলা। কণ্ঠে যারা প্রাণ দিলেন, গল্পের সূত্রধার ও গল্প পাঠে অরূপ, কুহেলি প্রিয়াঙ্কা দে, রণদীপ রাহুল অধিকারী, সুকুমার অতনু ভট্টাচার্য, অমরেন্দ্র সৌমাদিত্য রায়, অরুণাভ আগন্তুক এবং রঘুর ভূমিকায় শুভম মিত্র, বিমল হাড়ু এবং বিশুর ভূমিকায় অচ্যুতা সাহা, জগাই পিয়ন কালীপ্রসাদ এবং তন্ময়ের ভূমিকায় শুভজিৎ ভট্টাচার্য, শুভ এবং রতনের ভূমিকায় অগ্রজ পাঠক। পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে ডিটিউন স্টুডিও, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। আমরা আবারও বলবো, অরুণোদয় ক্লাবের এই প্রতিটি গল্প বাংলা সংস্কৃতির এক পুনরুজ্জীবন। এই উদ্যোগ প্রমাণ করে যে আধুনিকতার ভিড়েও চিরায়ত আড্ডার আবেদন আজও অমলিন। প্রযুক্তির যত উন্নতি হোক না কেন, মানুষের সাথে মানুষের সরাসরি যোগাযোগের উষ্ণতা আর আনন্দ চিরকালই অমূল্য। তাহলে আজ আমাদের রণদীপদাকে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন আমাদের গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে আরেক নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে রাখবেন, যেখানে কল্পনারা জ্বলে ওঠে সেখানেই আমরা। বহ্নি পতঙ্গ। নমস্কার।